জানেন কীভাবে পলিস্টার ফেব্রিক ডাইং করা লাগে, কীভাবে সিবিসি পিসি ফেব্রিক ডাইং করতে হয়। এবং আপনি কি জানেন যখন আমরা বোথ পার্ট ডাইং করি পলিস্টার ফেব্রিক কেন আগে ডাইং করি, কেন কটন পার্টটা পরে ডাইং করি, এসব প্রশ্ন উত্তর পেতে হলে আজকের ভিডিওর সাথে থাকতে হবে। তো হ্যালো বন্ধুরা, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজকে ডাইং প্রসেস নিয়ে আলোচনা করব। ডাইং প্রসেস পার্ট 1 আমরা দেখিয়েছিলাম কীভাবে ইয়ান ডাইট গ্রেমিলেন্স ওয়াশ করা লাগে, কীভাবে হোয়াইট ফেব্রিক ডাইং করা লাগে। পার্ট 2তে আমি দেখিয়েছিলাম কীভাবে কটন ফেব্রিক লেকারা কটন ডাইং করা লাগে। এই দুইটা ভিডিও অলরেডি আমি ইউটিউবে চ্যানেলে আছে, যেগুলো আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন। আজকে আমি দেখাবো ডাইং প্রসেস পার্ট 3। পার্ট 3তে আমার আলোচ্য বিষয় হবে পলিস্টার ফেব্রিক কীভাবে ডাইং করতে হয়, এরপর সিবিসি পিসি ফেব্রিক কীভাবে ডাইং করতে হয়। 3 নাম্বারটা হলো কেন আমরা পলিস্টার ফেব্রিকটা আগে ডাইং করি, যখন বোথ পার্ট ডাইং করি কেন পলিস্টার ফেব্রিকটাকে আগে ডাইং করি, এটাই হলো আজকে আমাদের মূল বিষয়। চলুন তো আমরা একে একে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করি। প্রথমটা হলো পলিস্টার ফেব্রিক ডাইং। বন্ধুরা আপনারা একটু আগে ফেব্রিকটা একটু দেখুন। এটা হলো কটন ফেব্রিক আর এটা হলো পলিস্টার ফেব্রিক, দুইটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। এটা হলো ন্যাচারাল ফেব্রিক আর এটা হলো ম্যানমেড বা সিনথেটিক ফেব্রিক। তো পলিস্টার ফেব্রিকটা হলো সিনথেটিক ফেব্রিক। তো ন্যাচারাল ফেব্রিকে আমরা জানি ন্যাচারাল ইম্পিউরিটিস, ন্যাচারাল কালার, ইম্পিউরিটিস মধ্যে ডাস্ট, অয়েল, ওয়াক্স এগুলো থাকে। ওই জন্য আমরা কিন্তু কটন ফেব্রিকটাকে ট্রিটমেন্ট করা লাগে এগুলোকে রিমুভ করার জন্য। কিন্তু পলিস্টার ফেব্রিক দেখুন দবদবে সাদা, এখানে কিন্তু ন্যাচারাল কালার বা ন্যাচারাল ইম্পিউরিটিস কোনোটাই নেই, যার কারণে পলিস্টার ফেব্রিক ডাইংটাই সম্পূর্ণ কটন ফেব্রিক চেয়ে আলাদা। পলিস্টার ফেব্রিক যেহেতু আমাদের ইম্পিউরিটিসগুলো থাকে না, যার কারণে এখানে ট্রিটমেন্ট করা কোনো দরকার নেই। তো আমরা প্রসেসটা একটু দেখি পলিস্টার ফেব্রিক আমরা কীভাবে ডাইং করি। প্রথমে ফেব্রিকটা যখন মেশিনে ডাইং করবেন, মেশিন যখন লোড দিবেন একটা ডিটারজেন্ট দিয়ে হট দেওয়া যেতে পারে, যেটাকে আমরা পলিস্টার ডিটারজেন্ট বলতেছি। এটা দিয়ে একটিতে পলিস্টার ডিটারজেন্ট লিখে আমি একটু ডিটারজেন্ট, এটাতে একটিতে 20 মিনিট বা 60 20 মিনিট হট দেওয়া যায়, সমস্যা নাই। জাস্ট শুধুমাত্র পলিস্টার ফেব্রিক যে ডাস্টগুলো থাকে ওগুলোকে রিমুভ করার জন্য একটা পলিস্টার ডিটারজেন্ট দিয়ে হট দেওয়া যেতে পারে। এরপর আমি মেইন ডাইংয়ে চলে যাব। যেহেতু বন্ধু পলিস্টার ফেব্রিক ন্যাচারাল না, এটা ম্যানমেড ফাইবার এবং এটা ডাইং করতে হয় কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে, অর্থাৎ পিএইচটা আমার 3.5 থেকে 4.5 মধ্যে পিএইচটা রাখতে হবে। ওই জন্য আমাকে ডাইং করার জন্য প্রথমে লেবেলিং লাগবে, পলিস্টার লেবেলিং, এরপর লাগবে আমার অ্যাসিড, এরপর লাগবে বাফার। তো বন্ধু এগুলো ফাংশন এখন আমি আলোচনা করব না, কারণ অলরেডি কেমিক্যালগুলো ফাংশন নিয়ে আমার একটা ইউটিউবের চ্যানেলে, আমার একটা জেনারেল নলেজ টেক্সটাইল ওই চ্যানেলে এই কেমিক্যাল ফাংশন নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। তো এগুলো দিয়ে আমি পিএইচটা কন্ট্রোল করব। কন্ট্রোল করার পরে এরপর আমি পলিস্টারের ডাইসগুলো দেবো, এখানে পলিস্টার ডাইস দেওয়ার পরে এটার টেম্পারেচার আমরা গ্রেডিংয়ে তুলতে পারি। ক্রিটিক্যাল কালারের ক্ষেত্রে গ্রেডিং তোলাই ভালো, পলিস্টার 100% পলিস্টার গ্রেডিংয়ে তোলাই ভালো। ওর জন্য প্রথম আমি 40 থেকে 90 টেম্পারেচার বিভিন্ন গ্রেড তুলতে পারি, বিভিন্ন ফ্যাক্টরিতে গ্রেডিং সিস্টেমটা বিভিন্নভাবে ফলো করি। তো 40 থেকে 90 টেম্পারেচার একটা গ্রেডিং ফলো করা যেতে পারে। ধরুন আমি ধরলাম 1.5 ডিগ্রি সেলসিয়াস পার মিনিট, মানে প্রতি মিনিটে 1.5 ডিগ্রি করে বাড়বে। এরপর 90 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস পলিস্টার আমরা 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াসে ডাইং করি। এটা ধরুন 1.0 মানে 1 গ্রেডে তোলা যেতে পারে। এরপর আমি কালার স্টিম শুরু করব, ধরুন 130-এ 40 বা 45 মিনিট বা 50 মিনিট ডাইং করা যেতে পারে। এটা হলো পলিস্টার ডাইং। এরপর আমি বাদ ড্রেন করব, ড্রেন করার পরে আমি এখন রিডাকশান করব। আমরা কটন ফেব্রিকে আফটার ট্রিটমেন্ট করেছিলাম আনফিক্সড ডাইগুলোকে রিমুভ করার জন্য। এক্ষেত্রেও পলিস্টারের ক্ষেত্রে আমাকে আফটার ট্রিটমেন্ট করতে হবে, যেটাকে আমরাই বলতেছি রিডাকশান ক্লিনিং। রিডাকশান ক্লিনিং দিয়ে আমাকে আনফিক্সড ডাইগুলো রিমুভ করতে হবে। তো বন্ধু এখানে আমি একটু জিনিস দেখাই নিই। পলিস্টার রিডাকশান আমরা 3 ভাবে করতে পারি। একটা হলো অক্সিডেশন রিডাকশান, OXIDI, অক্সিডেশন রিডাকশান। অক্সিডেশনের মধ্যে কী কেমিক্যাল দেওয়া যেতে পারে? পারক্সাইড, কাস্টিক, এটাকে বলতেছি আমি অক্সিডেশন রিডাকশান। 2 নাম্বারটা হতে পারে অ্যালকালি রিডাকশান। এখানে থাকতে পারে হাইড্রোস, কাস্টিক,
এটা হলো অ্যালকাইল রিডাকশান। 3 নাম্বারটা হতে পারে অ্যাসিডিক রিডাকশান। অ্যাসিড রিডাকশানের মধ্যে অ্যাসিড থাকতে পারে এবং মার্কেটে আমরা অ্যাসিডিক রিডাকশান অনেক ধরনের কেমিক্যাল পেয়ে থাকি, ওইটা দিয়েও রিডাকশান করা যেতে পারে। এই 3টে রিডাকশান ডিপেন্ড করে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি যেভাবে চয়েস করে ওইভাবে রিডাকশান দিয়ে থাকি। এটা হলো টোটাল পলিস্টার ফেব্রিকের ডাইংয়ের একটা প্রসেস। এখন যদি আমি কার্ভটা দেখি তাহলে আমি আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তাহলে আমি একটু কার্ভটা একটু আঁকি। নিচে থাকবে টাইম, উপরে থাকবে টেম্পারেচার। ধরুন 60 ডিগ্রি, 80, 100, 120, 140 টেম্পারেচার। আর এদিকে টাইম থাকবে, বিভিন্ন রেঞ্জে টাইম থাকবে। তাহলে আমি ডাইং থেকে শুরু করলাম। ডাইং মনে করুন আমি শুরু করলাম 40 টেম্পারেচারে, আমি ডাইস দিলাম, লেবেলিং দিলাম 40 টেম্পারেচারে। এখানে লেবেলিং থাকলো এবং বাফারগুলো থাকলো। এরপর আমি 60 টেম্পারেচারে ডাইস দিলাম, এখানে ডাইস থাকলো। ডাইস দেওয়ার পরে আমি 1.5 গ্রেডে 90 টেম্পারেচার তুলবো। এখানে 90 টেম্পারেচার 1.5 গ্রেড এখানে তুললাম। এরপরে 90 থেকে আমি তুলবো টেম্পারেচার 130, এটা হলো 1 গ্রেডে তুললাম। 130-এ চলার পরে আমি রান টাইম দেবো এখানে, ধরুন 130-এ 40 মিনিট রান টাইম দিলাম। এরপর কুলিং একইভাবে আমি 130 থেকে সরাসরি 60-এ নিয়ে আসবো না, আমি ধাপে ধাপে নিয়ে আসবো। একইভাবে আমি 90 টেম্পারেচার আনবো 1 গ্রেডে, উল্টা প্রথম 1.5 গ্রেড 1 গ্রেড, আর যখন কুলিং হবে 1 গ্রেড, এরপরে আসবে হলো 60 বা 78 ডিগ্রি সেলসিয়াস বলা যেতে পারে, এখানে আসবো 1.5 গ্রেড। এরপর আমি ড্রেন করব। এটা হলো আমার পলিস্টার ফেব্রিকের ডাইং কার্ভ। একইভাবে আমি যখন রিডাকশান দেবো, রিডাকশান আমরা কালারের ডেপনেসের উপর ডিপেন্ড করে একটা বা দুটো দিতে পারি। কীভাবে আমি যদি রিডাকশান করি তাহলে 80-তে 20 মিনিট, 80 ডিগ্রি সেলসিয়াসের 20 মিনিট ড্রেন। এটা হলো রিডাকশান ক্লিনিং, যাতে আনফিক্সড ডাইগুলো রিমুভ করা যায়। এটা হলো টোটাল পলিস্টার ফেব্রিকের ডাইং প্রসেস। তো এখন আমরা বন্ধু একটু বলে রাখি কেন আমরা পলিস্টার 130 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করি। কটন ডাইং করি আমরা 60 বা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর পলিস্টার করি হলো 120 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে। কেন? কারণ বন্ধু আপনারা জানেন পলিস্টার ফেব্রিক হলো ম্যানমেড ফাইবার, এবং পলিস্টারের ডাইসগুলা হোয়াইট মলিকুলারগুলো একটু মোটা কটন ডাইসের তুলনায়, রিয়েক্টেড ডাইসের তুলনায় পলিস্টার ফাইবার হোয়াইটগুলো একটু মোটা। এবং পলিস্টার ফেব্রিক কিন্তু ওপেনিং হয় 100 টেম্পারেচার উপরে গিয়ে। কটন ফেব্রিক যেখানে আমার 60-তে বা 80 ডিগ্রি সেন্টিগ্রেড ডাইং করতেছে, ওইখানে কিন্তু সহজে কটন ফাইবার মলিকুলগুলো ওপেন হয়, যার কারণে সহজে ডাইটগুলো পেনিট্রেট হয়। কিন্তু আপনি যখন পলিস্টার ফেব্রিক ডাই করবেন তখন এর ফাইবার মলিকুলগুলো ওপেন হবে কিন্তু 100-এর উপরে গিয়ে, 120-এর উপরে গিয়ে। ওই জন্য কিন্তু 130 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার ওঠে তখন ফাইবার মলিকুলগুলো ওপেন হয় এবং ডাইসগুলো সহজে ওইখানে ভিতরে গিয়ে পেনিট্রেট হতে পারে এবং বন্ধন সৃষ্টি করতে পারে। এরপর যখন আবার কুলিং আসবে ডাইসগুলো ফাইবারের ভিতরে গিয়ে আটকে যাবে এবং ডাইংটা এভাবে কমপ্লিট হবে। ওই জন্য কিন্তু আমরা 130 ডিগ্রি বা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে পলিস্টার ফেব্রিক ডাইং করি। চলুন তাহলে এখন আমরা দ্বিতীয় টপিক্সে যাই। আমাদের দ্বিতীয় টপিক ছিল পিসি সিবিসি ফেব্রিক ডাইং করার প্রসেস। পিসি বা সিবিসি, পিসি মানে আমরা বলেছিলাম পলিস্টার কটন, যেখানে পলিস্টার পার্সেন্টেজটা বেশি থাকবে, আর সিবিসি মানে সিপ ভ্যালু কটন, মানে যেখানে কটনের পার্সেন্টেজটা বেশি থাকবে। তো দুটারই ডাইং প্রসেস একই রকম। এটা বুঝতে হলে আপনাকে প্রথম বুঝতে হবে আমার পিসি কাপড়টা বায়ার যে সোয়াসটা দিল এটা কি 1 পার্ট ডাইং নাকি 2 পার্ট ডাইং। এটা 1 পার্ট ডাইং হতে পারে, 2 পার্ট ডাইং হতে পারে, হতে পারে সেটা শুধু অনলি পলিস্টার ফেব্রিক ডাইং, অথবা অনলি কটন ফেব্রিক ডাইং, অথবা বোথ পার্ট ডাইং। তো ওইটা আগে আমাকে বুঝতে হবে যে আমার যে সোয়াসটা দিল বায়ারে ওইটা কি 2 পার্ট ডাইং নাকি 1 পার্ট ডাইং। যদি 1 পার্ট ডাইং হয় তাহলে আমাকে ওইভাবে আগাতে হবে। এবং সিবিসি বা পিসি যখন 1 পার্ট ডাইং হবে দেখা যাবে ওইটা কিন্তু একদম সলিড ডাইং হবে না। যেমন এই ফেব্রিকটা যেমন সলিড ডাইং, ওইটা ততটা সলিড না, তখন ওইখানে একটা ইফেক্ট থেকে যাবে। ধরুন আপনি পিসি কাপড়ের মধ্যে অনলি পলিস্টার ফেব্রিক ডাইং করলেন, কটন ফেব্রিক কিন্তু ডাইং হলো না, তাহলে ওইটা একটা মিলান্স ইফেক্টের মধ্যে থেকে যাবে। একেবারে সিবিসির ক্ষেত্রেও একই নিয়ম,
এটা পলিস্টার ফেব্রিক ডাইং হতে পারে, অথবা বোথ পার্ট ডাইং হতে পারে, অথবা কটন পার্টও ডাইং হতে পারে। এখন ধরুন আপনি ওয়ান পার্ট ডাইং করবেন, ধরুন আপনি পলিস্টার ফেব্রিক ডাইং করুন, তাই কীভাবে করবেন? তাহলে আমি যেভাবে দেখাচ্ছিলাম পলিস্টার ফেব্রিক ওইভাবে ডাইংগুলো হয়ে যাবে এবং লাস্টে এনজাম করতে হবে। বন্ধু এখানে আমি একটা কথা বলে রাখি, পলিস্টার ফেব্রিক কিন্তু আমরা এনজাম করি না। কী জন্য? কারণ ন্যাচারাল ফাইবারটার মধ্যে অনেক হেয়ারিনেস থাকে। আপনি ন্যাচারাল ফাইবার যখন দেখবেন, সারফেসটা দেখলে বুঝতে পারবেন এখানে অনেক হেয়ারিনেস থাকে, ওই জন্য কিন্তু আমরা এনজাম করি। কিন্তু পলিস্টার ফেব্রিক যখন দেখবেন সারফেসটা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো হেয়ারিনেস থাকে না, ওই জন্য পলিস্টার ফেব্রিকে এনজাম করার কোনো দরকার হয় না। তো এক্ষেত্রে যখন পিসে আপনি ডাইং করবেন, শুধুমাত্র যখন পলিস্টার ফেব্রিক ডাইং করবেন একই প্রসেস ডাইং করতে পারেন, কিন্তু লাস্টে এনজাম করে নামাতে হবে, কারণ পিসের মধ্যে কিন্তু কটন আছে, ওই কটন কিন্তু হেয়ারনেস থেকে যাবে, ওইটাকে রিমুভ করার জন্য আপনাকে এনজাম করতে হবে। আর সিবিসির ক্ষেত্রেও একই নিয়ম, এখানে দেখতে হবে বোথ পার্ট ডাইং মধ্যে টু পার্ট ডাইং নাকি শুধু কটন নাকি পলিস্টার। এখন ধরুন আপনি টু পার্ট ডাইং করবেন, তাহলে কীভাবে করবেন? টু পার্টের ক্ষেত্রে প্রথমে আমাকে পলিস্টার ফেব্রিক ডাইং করতে হবে। কেন পলিস্টার ফেব্রিক ডাইং করতে হবে এটা আমি পরে বলতেছি, আগে আমি দেখাচ্ছি কীভাবে ডাইং করতে হবে। ধরুন সিবিসি ফেব্রিকের মধ্যে আপনি টু পার্ট ডাইং করবেন, তাহলে প্রথমে আপনাকে পলিস্টার ফেব্রিক ডাইং করতে হবে। পলিস্টার ফেব্রিক ডাইং করার জন্য আগে যদি আপনার ডার্ক শেড হয় তাহলে কোনো কিছু দরকার নেই, জাস্ট তুলে পলিস্টার যেভাবে আমি দেখাইছিলাম এসিড তারপর বাফার লেবেলিং দিয়ে পলিস্টার ফেব্রিক ডাইং করবেন। এরপরে আপনি রিডাকশানও করতে পারেন অথবা স্কোয়ারিং করতে পারেন, ফি ট্রিটমেন্টও করতে পারেন। কী জন্য? কারণ রিডাকশান করলে যদি ডার্ক কালার হয় তাহলে আপনি কিন্তু আমার যে প্রি ট্রিটমেন্ট স্কোয়ারিং ওইটা না করলেও চলবে, কারণ আমি যদি পলিস্টারের পরে রিডাকশানটা করে ফেলি, ওইখানে কিন্তু হাইড্রোস আছে, কাস্টিক আছে, ওটা দিলে কিন্তু আমার কিছুটা ডাস্ট যেগুলো কটন ফেব্রিকে ইম্পিউরিটিস থাকে ওগুলো অনেকাংশে রিমুভ হয়ে যায়, ওই জন্য স্কোয়ারিং করা প্রয়োজন হবে না। ওই জন্য আমি সরাসরি পলিস্টার করলাম, পলিস্টার পরে একটা রিডাকশান দিলাম, রিডাকশান দিয়ে স্কোয়ারিং না করে কটন ফেব্রিক ডাইং শুরু করে দেবো। তো কটন ফেব্রিক কীভাবে ডাইং করা লাগে ওটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি, ডাইং প্রসেস পার্ট 2 এখান থেকে দেখে আসতে পারেন। এরপর এখানে আমি এনজাইমটা কটন ফেব্রিকে আগে করে ফেলতে পারি, যে পলিস্টার করলাম, পলিস্টার পরে রিডাকশান দিলাম, এরপরে এনজাইম করলাম, এনজাইম পরে কটন ফেব্রিক ডাইং করে অলরেডি নামাই দিলাম, একটা প্রসেস। আরেকটা প্রসেস হতে পারে যে আমি পলিস্টার ফেব্রিক আগে ডাইং করলাম, এরপরে এখানে রিডাকশানটা দিলাম না, রিডাকশান না দিয়ে যেহেতু আমার কটন ফেব্রিক ডাইং করতে হবে আমাকে প্রি ট্রিটমেন্ট করে নিতে হবে। এক্ষেত্রে যদি ক্রিটিক্যাল কালার বা লাইট কালার হয় রিডাকশান না করে আপনি সরাসরি স্কোয়ারিং চলে দিতে পারেন। স্কোয়ারিং যেভাবে করা লাগে ডিটারজেন্ট, হাইড্রোস, কাস্টিক, সিকুস্টারিং ওইভাবে দিয়ে আমরা প্রি ট্রিটমেন্টও করে নেব, তাহলে কিন্তু আমার কটন ফেব্রিকের যে ইম্পিউরিটিস থাকবে ওগুলো চলে যাবে। এখানে কিন্তু আপনি রিডাকশানটাকে অ্যাভয়েড করতে পারেন, আপনি স্কোয়ারিং দিলে কিন্তু আপনার ফাস্টনেসটাও হয়ে যাবে। আমরা রিডাকশানটা মেনলি দিই কিন্তু পলিস্টার ফেব্রিকে ফাস্টনেসটাকে ভালো করার জন্য, কারণ যদি আপনি রিডাকশান না দেন তাহলে কিন্তু কালার ব্লিড হবে, এবং যেটা আপনার যখন ফেব্রিকটা দীর্ঘদিন যাবত পরবেন দেখবেন যে এখান থেকে কালার ব্লিড করতেছে, ওই জন্য কালার ফাস্টনেসটা অবশ্যই ভালো হতে হবে। ওই জন্য কিন্তু আমরা রিডাকশানটা দিই যাতে আনফিক্সড ডাইগুলো রিমুভ হয়ে গিয়ে ফাস্টনেস প্রোফাইলটা ভালো হয়। তো আপনি যখন পলিস্টার করলাম এখানে আমি স্কোয়ারিং করলাম, স্কোয়ারিংয়ের পরে এনজাইম করলাম, এরপরে আমি কটন ফেব্রিক ডাইং করে আনলোড করে দিলাম। তো এই ক্ষেত্রে আপনি তাহলে রিডাকশানটা অ্যাভয়েড করতে পারেন। এগুলো বিভিন্ন কোম্পানি থেকে কোম্পানি ডিফারেন্স হয়। অথবা আরেকবার করা যেতে পারে, যদি লাইট কালার হয় তাহলে আপনি প্রথমে স্কোয়ারিং করবেন, পলিস্টার ফেব্রিক ডাইং করবেন, রিডাকশান দিবেন, এরপরে এনজাইম করবেন, এরপরে কটন ফেব্রিক ডাইং করে আনলোড করে দিলেন। এভাবে বিভিন্ন টু পার্ট ডাইংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রসেস ফলো করি, বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের প্রসেস ফলো করে থাকে। তাহলে একটা প্রসেস হলো প্রথম পলিস্টার ফেব্রিক ডাইং করবো, রিডাকশান দেবো, কটন ফেব্রিক ডাইং করবো, আনলোড করে দেবো। আরেকটা প্রসেস হলো পলিস্টার ফেব্রিক ডাইং করবো, স্কোয়ারিং করবো, রিডাকশান করবো না, এনজাইম করবো, কটন ফেব্রিক ডাইং করবো। আরেকটা প্রসেস হতে পারে আগে স্কোয়ারিং করে নেব, পরে পলিস্টার ফেব্রিক, পরে রিডাকশান, পরে এনজাইম, পরে কটন। এভাবে আমরা বিভিন্ন প্রসেস ফলো করি। এগুলো হলো তাহলে টু পার্ট ডাইংয়ের ক্ষেত্রে। ওয়ান পার্টের ক্ষেত্রে যদি পলিস্টার ফেব্রিক হয় তাহলে আগে যেভাবে আমরা পলিস্টার দেখাইলাম ওইভাবে করে এনজাইম করে নামাই দিলাম। আর যদি কটন ফেব্রিক ডাইং করা লাগে তাহলে আমরা কটন ফেব্রিক যেভাবে ডাইং করি, মানে আগে স্কোয়ারিং করে নেব, এরপরে এনজাইম করব, এরপরে আনলোড করে নামাই দেবো। এটা হলো টোটাল সিবিসি ফেব্রিক ডাইং করার টোটাল প্রসিডিউর। আশা করি বন্ধুরা ভালো করে বুঝতে পারছেন। এখন আমরা আসি কেন 3 নম্বর কোয়েশ্চেন, কেন আমরা পলিস্টার ফেব্রিক আগে ডাইং করি, টু পার্টের ক্ষেত্রে কেন আমরা পলিস্টার ফেব্রিক আগে ডাইং করি। তাহলে এটা বুঝতে হলে বন্ধুরা একটু দেখুন, আমরা বলছিলাম পলিস্টার ফেব্রিক কিন্তু ডাইং করতে হয়
130 ডিগ্রি বা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর কটন ফেব্রিক ডাইং করি কিন্তু 60 বা 80 টেম্পারেচারে। এখন ধরুন বন্ধু, আপনি আগে কটন ফেব্রিক ডাইং করলেন, কটন ফেব্রিক ডাইং করলাম 60 টেম্পারেচারে, ওকে। এরপর আমি পলিস্টারে ডাইং শুরু করলাম। পলিস্টার ডাইং করতে হলে আমার টেম্পারেচার লাগবে কত? 130 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখুন 60 টেম্পারেচার কিন্তু আমি কটন ডাইং করলাম, একটা কোভালেন্ট বন্ড তৈরি করে একটা ফেব্রিক ডাইং করে ফেললাম। কিন্তু যখনই আপনি পলিস্টার ফেব্রিক ডাইং করতে যাচ্ছেন তখন আপনাকে টেম্পারেচার তোলা লাগতেছে 130 ডিগ্রি। যখন 130 ডিগ্রি সেন্টিগ্রেড উঠলো, ফাইবার মলিকুলগুলো কিন্তু আবার ওপেন হলো। ওভেন হলে এই যে আমার 60 ডিগ্রি টেম্পারেচারে যে কটন ডাইসটা ধরলো, এটা কিন্তু আবার বের হয়ে আসবে। বের হয়ে গেলে কিন্তু আমার কটন পুরো রংটাই উঠে যাবে, তখন টোটাল আমার ডাইংটাই বিতে যাবে। ওই জন্য কিন্তু আগে পলিস্টারটা আমি 130 টেম্পারেচার ডাইং করে নেব। এখানে আরেকটা কারণ আছে, পলিস্টার ফেব্রিক কিন্তু ডাইং করার পর আমি বলছিলাম রিডাকশান করা লাগে। রিডাকশান আমরা কীভাবে করি? হাইড্রোস কাস্টিক। এই হাইড্রোস কাস্টিক কিন্তু যখন আপনি কটন দিবেন, পুরো কাপড়টা স্টিমিং হয়ে যাবে, মানে টোটাল কালারটাই উঠে যাবে। এই দুইটা কারণে কিন্তু আমরা পলিস্টার ফেব্রিক আগে ডাইং করে ফেলি। পলিস্টার ফেব্রিক আগে 130 ডিগ্রি সেন্টিগ্রেড করে ফাইবারটাকে ওপেন করে পলিস্টার ডাইসগুলা ফাইবারের ইনার মলিকুল, আমার ফাইবারের মলিকুলগুলো ওপেন হলো, পলিস্টার ফেব্রিকগুলো ইনার মলিকুলের মধ্যে ঢুকে একটা বন্ধন তৈরি করে ফেললো। এখন যখন আমি 60-তে ডাইং করবো তখন কিন্তু ওই যে 130-এ পলিস্টার ডাইসগুলো বাইরে করার সুযোগ নাই, কারণ পলিস্টার তো 130-এ ডাইং হয় ওইখানে। আর ফাইবারগুলো, কারণ আমি বলছিলাম পলিস্টার ডাইসগুলো অনেক মোটা, তখন 60 ডিগ্রি টেম্পারেচার উঠলে পলিস্টার ডাইসগুলো বাইরে হওয়ার আর কোনো কিন্তু সুযোগ নেই। ওই জন্য কিন্তু তখন আমি তো কটন ফেব্রিক 60-তে ডাইং করি, এবং এরপরে আমরা যে পলিস্টার ডাইং করার পরে যে রিডাকশান করলাম ওইটা কিন্তু আর কটন ফেব্রিক করা লাগতেছে না। ওই জন্য কিন্তু 130-এ আমরা পলিস্টার করার পরে এরপরে আমি 60 ডিগ্রিতে কটনটা ডাইং করব, যাতে পলিস্টার ডাইসগুলো বেরিয়ে আসতে না পারে। তো বন্ধুরা, আশা করি ভালো করে বুঝতে পারছেন আমরা কীভাবে পলিস্টার ফেব্রিক ডাইং করি, কীভাবে সিবিসি ফেব্রিক বা পিসি ফেব্রিক ডাইং করি, কেন আমরা পলিস্টার ফেব্রিক আগে ডাইং করি, এগুলো আনসারগুলো খুব সুন্দর করে বুঝতে পারছেন। এগুলো এই ইস্যু নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি না যদি জানি থাকি তাহলে চেষ্টা করব জেনে আপনাদেরকে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। তাহলে বন্ধু, আশা করি ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য আমরা অবশ্যই ওয়েট করব। থ্যাংক ইউ।